এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কিন্তু বড় মা কিভাবে পৌঁছালো তোমাদের বাড়িতে মেঘামা? সেটা আমি জানি না, তুমি জিজ্ঞেস করো। আস্থা এবার কিছুটা নড়ে বসলো, সাথে আফরা তার সঙ্গ দিল। দুজনে এক দৃষ্টিতে সুমি বেগমের দিকে তাকিয়ে আছে। শুধু তারা এমনটা করলেও হতো, কিন্তু তাদের সাথে নাফিসাও ও ম্যাঘ দুজনেই তাকিয়ে আছে। আসলে তখন এমন একটা পরিস্থিতিতে ছিল যে নাফিসা বেগমও তেমন কিছু ম্যাঘের বিষয়ে জানতেই চায়নি। সুমি বেগমের থেকে আর ম্যাঘের অবস্থান থেকে সেও চাচার কাছে কোনো প্রশ্ন করেনি। তাই ম্যাঘও জানে না যে সুমি বেগম কিভাবে তাদের বাড়িতে হুট করে আসলো। সবার আগ্রহ দেখে সুমি বেগম কিছুটা হতভম্ব হলো, কিছুটা সময় নিল, অতঃপর সহজ গলায় স্বাভাবিকভাবে বলল, মেঘদের বাড়ির কয়েকটা বাড়ির পরেই আমার এক বান্ধবীর বাড়ি। প্রায়ই তার কাছে মেঘের কথা শুনেছি। মেঘ বলল যে তার চাচি তাকে একটু আধটু বকে, কিন্তু না, সে প্রায়ই মেঘের গায়ে হাত তুলত। মেঘের চাচার কামানো টাকাতে তেমনভাবে সংসার চালানো যেত না। মেঘের টিউশনির টাকাতেই অনেকটাই সাহায্য হতো তারপরও ওর চাচি ওর সাথে খারাপ ব্যবহার করত। ওর ভাইটাও একটা জুয়াখোর ছিল, সাথে বিভিন্ন নেশাতেও লিপ্ত। তাই নেশা করে মেঘের রুমে গিয়ে সে মেঘের সাথে আপত্তিকর আচরণ করতে চায়, কিন্তু মেঘ বাধা দেয় এবং চিল্লাচিল্লি করতে থাকে। এতে মানুষ জড়ো হয়, তাই মেঘের চাচি মেঘকে অনেক মারে, মেঘের চুল কেটে দেয়। মেঘ যেদিন এই বাড়িতে এসেছিল ওর শরীরে অনেক ক্ষতের চিহ্ন ছিল। লক্ষ্য হয়তো করেছ তোমরা সবাই, সেটা ওর চাচি করে। আফরা আগ্রহ নিয়ে বলল, কিন্তু তুমি ঠিক সময়ে কিভাবে সেখানে পৌঁছালে আম্মু? আমি আমার ওই বান্ধবীকে রিজওয়ানের কথা বলেছিলাম। আমরা মেয়ে দেখছি ওর জন্য এটা সে জানতো। তাই মেঘের এমন অবস্থা শুনে ওই আমাকে বলেছিল যে যদি আমরা মেঘকে একটাবার দেখতাম। তার কথা মতোই মেঘকে দেখতে চাই, কিন্তু ওকে এত ভালো লাগে তাই সাথে নিয়েই আছি। কিন্তু আমি তো তার আর একাই সিদ্ধান্ত নিতে পারি না, তাই তোমার আব্বুকে জানাই। সে সবটা জেনে সম্মতি দেয়, তাই ওই দিনই বিয়ে হয়। আস্থা কিছু বলতে যাবে তখনই দেখে তার সামনে কিছুটা দূরে রিজওয়ান, তার বাবা ও তার বড় আব্বু দাঁড়িয়ে। এতটা সময় তারা কথার খেয়ালে থাকায় তাদেরকে খেয়ালই করেনি। মেঘের চোখে পানি ঝলমল করছে, পানিতে তো তার অক্ষে যুগল টইটুম্বর। এই বুঝে গাল বেয়ে পড়লো এখনই। আস্থা তখনই রিজওয়ানকে দেখে বলে উঠল, চাচু তোমরা সবাই এ সময় বাড়িতে যে? রিজওয়ান সামান্য কেশে তার গলাটা একটু পরিষ্কার করে স্বাভাবিকভাবে বলল, অফিসের কাজ শেষ আজকের মতো, যা কাজ করা বাকি আছে তা বাড়িতেই সেরে ফেলা যাবে, তাই আর সেখানে থাকলাম না, চলে আসলাম। আফরা বেশ খুশি হয়ে একটু আহ্লাদের সুরে বলল, ভালোই করেছো, আমরাও বোর হচ্ছিলাম। মেঘ তার ঘাড়টা হালকা ঘুরে রিজওয়ানের দিকে তাকালো। তার চোখের ভেতর জমে থাকা পানি যেন রিজওয়ানের সহ্য হলো না। তার ভেতরে যেন কিছু একটা বিঁধল। সে তৎক্ষণাৎ নিজের রুমের দিকে হাঁটা দিল। যেতে যেতে গম্ভীর অথচ শীতল কণ্ঠে বলল, মেঘ, রুমে আসো তো। মেঘ আফরার দিকে তাকায়। আফরা কথা শুনতে শুনতে ম্যাঘকে মেহেদি দিয়ে দিচ্ছিল। মেঘের তাকাতেই আফরা মুখে হাসি নিয়ে বলে, শেষ দেওয়া, আমি তো কথাও শুনেছি, মেহেদিটাও দিয়ে দিয়েছি। যাও যাও, তবে বেশ কিছুক্ষণ রাখো, নয়তো এটার কালার ভালো আসবে না। আচ্ছা। ম্যাগ এবার উঠে ধীরে ধীরে নিজের রুমের দিকে চলল। সে বুঝতে পেরেছে যে রিজওয়ান হয়তো তাদের কথা শুনেছে, কিন্তু এতে তার মুখে কিছুটা রাগান্বিত ভাব স্পষ্ট লক্ষ্য করা গেছে। কিন্তু কথা হচ্ছে সে কেন রাখছে, ম্যাগ তা জানে না। সে ইচ্ছে করে এটা জানতেও চাইবে না, তাই ভাবলেশহীনভাবে সে রুমের দিকে চলল। রিসান ও রাফসার সাহেব দুজনে এখনো দাঁড়িয়ে আছে। সুমি বেগম তাদের বলে গিয়ে ফ্রেশ হতে। সে আর নাফিসা বেগম দুজনে গেছে রান্নাঘরের দিকে। পুরুষ মানুষগুলো যেহেতু এই সময় এসেছে, তাই তাদের শুধু চা দেবে না, সাথে আরো কিছু খাবারও দেবে, সেটারই বন্দোবস্ত করতে যাচ্ছে।
আস্থা চুপচাপ বসে আছে। তার মনটা এখন একটু ভালো লাগছে, কারণ তার বড় মা রান্নাঘরে যাওয়ার আগে নিজের ছেলের কথা রিসার্চ সাহেবের কাছে জিজ্ঞেস করেন। তখন তিনি বলেন যে তার ছেলের সাথে কথা হয়েছে, বেশ কিছুক্ষণ আগে সে সেখানে পৌঁছেছে। হৃদের খবর পেয়ে মনটা একটু ভালো হলো তার। বেশ আনন্দের সহিত সে হাতে মেহেদি দিচ্ছে। আফরাও খুব সুন্দর করে আস্থাকে মেহেদি দিয়ে দিচ্ছে। অবশ্য এমনি এমনি দিচ্ছে না, আস্থার থেকে বলে নিয়েছে যে তার মেহেদি শুকালে যেন তাকেও মেহেদি দিয়ে দেয়। আস্থা রাজি হওয়াতেই সে দিয়ে দিচ্ছে। নুহা নিজের রুমের বিছানার পাশের জানালাটা খুলে বসে আছে। রুমের বাতি নিভিয়ে ফ্যানটা ছেড়ে কানে ইয়ারফোন গুজে বাইরে তাকিয়ে আছে। আজ তার মনটা খুব ভালো। শুভ তার সাথে দেখা করতে এসেছিল। শুভ আজ নুহাকে নিয়ে অনেকটা সময় ঘুরেছে, অতঃপর তাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসে গেছে। নুহা আগে কখনো নিজের ভাইকে ছাড়া অন্য কোনো ছেলের সাথে বাইরে বের হয়নি। শুভই প্রথম, তাই তার অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই অনুভূতি অব্যক্ত, যা বলে প্রকাশ করা যাবে না। এই অনুভূতি অত্যন্ত গোপন, যা সে নিজেই নিজের কাছে সঠিকভাবে প্রকাশ করতে পারছে না। নুহা একটা জিনিস খুব খেয়াল করেছে, শুভ হাঁটার সময় তার হাত ধরে হেঁটেছে। গাড়ি যে দিক দিয়ে আসে নিজে সেদিক দিয়ে গিয়ে এবং নুহাকে অপর দিকে রেখেছে। অব্যক্ত যত্ন সে করেছে, এটাই তো ভালোবাসা। এগুলো ভেবে মেয়েটা নিজেই নিজেই লজ্জা পাচ্ছে। তার ভালো লাগছে, অনুভূতিটা ছুটাছুটি করছে হৃদয় জুড়ে। তবে শুভর একটা কথায় তার একটু কেমন যেন লেগেছে। শুভ তাকে বলেছিল, এবার আর হারাবো না আমার ভালোবাসা। শুভর কথায় নুহা তার দিকে বোকা বোকা মুখ করে তাকায়। তার কথার অর্থ সে বোঝে না। নিজের হৃদয় কিঞ্চিত উঁচু করতে শুভ হাসকি কণ্ঠে বলে, আমার ভালোবাসা তোমাতেই সীমাবদ্ধ বোকা মেয়ে। শুভর কথায় নুহা হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। তার তো বিশ্বাসই হচ্ছে না শুভ তাকে ভালোবাসে। এটা সে তাকে ইনডিরেক্টলি বলল। নুহা তো তাকে মনে মনে পছন্দ করে। এখন যখন সে শুনতে পেরেছে যে অপর পক্ষের মানুষটাও তাকে পছন্দ করে, তখন তো তার খুশির সীমানায় নেই। রাফসান সাহেব ফ্রেশ হয়ে এসে সোফাতে বসেছে, সাথে কিছু ফাইল নিয়েছে। তার পাশে তার বড় ভাই রিসান সাহেব বসা। সে ফোনে কথা বলছে। আস্থা রাফসান সাহেবের পাশে বসা, তার হাতের বাহু নিজের দু হাত দিয়ে ধরে তার সাথে হেলান দিয়ে বসে আছে। অনেকদিন পর বাবার কাছে বসেছে একটু। অফিসের কাজের চাপে ঠিক মতো কথাই হচ্ছে না ইদানিং তার মেয়ের সাথে। নাফিসা ও সুমি বেগম রান্নাঘরে এটা সেটা বানাচ্ছে। হঠাৎ সুমি বেগম আস্থাকে ডেকে বলল চা নিয়ে তার বাবা ও বড় বাবাকে দিতে। আফরা সবে মেহেদি দিয়েছে হাতে হাতে। সে তার রুমেই বসা। ম্যাক যে তখন গেছে নিজের রুমে, এখনো আসেনি, তাই আস্থাকে এই কাজটা করতে বলল। আস্থাও তার বড় মার কথা মতো চা আনতে গেল। দু হাতে চা নিয়ে এসে বাবার পেছনে দাঁড়াতে দেখলেও তার বাবা ফোনে হৃদের সাথে ভিডিও কলে কথা বলছে। ছেলেটা একটা কালো হাফ হাতার টি শার্ট পরে আছে, সামনে ল্যাপটপ রাখা, ল্যাপটপে কিছু কাজ করছে আর রাফসান সাহেবের সাথে কথা বলছে। আস্থা বারবার ওকে ঝুঁকে দিয়ে দেখছে ছেলেটাকে। রাফসান সাহেব হয়তো কিছুটা খেয়াল করলো। তিনি আস্থাকে ডাকলো, তাকে চা দিতে বলল। আস্থা আড়ালে দেখা বন্ধ করে গিয়ে তার বড় আব্বুকে চা দিল। রান্নাঘরে গিয়ে বাকি খাবারগুলো একে একে এনে দিচ্ছে তাদের। এগুলো আনার সময় সে বারবার রাফসান সাহেবের পেছন দিয়ে যাচ্ছে আর সুযোগ পেয়ে হৃদকে দেখছে। হৃদ হয়তো আস্থার কাণ্ডটা লক্ষ্য করেছে, তাই সে মিটমিট করে কিছুক্ষণ পর পর হাসছে। তাতে রাফসান সাহেব বেশ হতভম্ব হচ্ছে। সে কাজ বোঝাচ্ছে, দুজনে কাজের কথা বলছে। এখানে হুটহাট করে হাসার কি আছে? আশ্চর্য। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। আস্থা ব্যালকনিতে বসে আছে। দৃষ্টি তার পাশের রুমে ব্যালকনিতে। পাশের রুমটায় তার হৃদ ভাইয়ের। লোকটা বাড়িতে নেই, অথচ তার রুমের দিকে তাকালে বুকের ভেতর কেমন ধুকপুকানি হচ্ছে। চাঁদের আলো এসে তার গায়ে মাখছে। আস্থা ফুট করে নিজের হাতের মেহেদি পরা ছবি তুলে এবং সেই ছবিটা দ্রুত হৃদের কাছে পাঠায়। ছবির নিচে একটা মেসেজও সে পাঠায়। মেসেজটাতে সে লিখে, আমার রাঙা হাতে কি খুঁজে পেলেন আপনার নাম? আস্থার মেসেজটা যাওয়ার সাথে সাথেই তার ফোনে হৃদের নামে লেখা নাম্বারটা থেকে একটা ফোন আসে। চাঁদনি রাত অসম্ভব মনোমুগ্ধকর ও রোমাঞ্চকর হয়। এই সময়টাতে মৃগাঙ্ক আকাশ জুড়ে জল জল করে আর তার শুভ্র আলো আশপাশকে চমৎকার পরিবেশে পরিণত করে। রাত যত গভীর হয় আর সৌন্দর্য আরো বেশি করে পরিলক্ষিত হয়।
তারারা আমরিগাঙ্গের চারিপাশে মিটমিট করে জ্বলে ওঠে, তাদের উপস্থিতি বোঝায়। রাত নির্ঘুম বসে আছে আস্থা তার রুমের বারান্দাটাতে। শীতল বাতাস বইছে, জ্যোৎস্না আকাশের চারিপাশে ছোটাছুটি করছে। মৃদু শীতল বাতাসে সে আস্থার তনু ছুঁয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। প্রিয় মানুষটাকে সারাদিন না দেখার পর তার অবস্থা নাজেহাল। হৃদের ফোনে তার বুকের ভেতর ধূপ করে কে যেন একটা হলো। হাত কাঁপছে মেয়েটার। সে ফোনটা রিসিভ করবে কি কেটে দেবে সে জানে না। ফোনটা রিসিভ করার কথা হয়তো তার মাথাতেও আসেনি। সে এক নজরে ফোনের স্ক্রিনে তাকিয়ে বেশ কিছুক্ষণ পর সে ফোনটা রিসিভ করলো। বেশ কিছুক্ষণ বললে ভুল হবে, রিং বাজতে বাজতে দুবার কেটে যাওয়ার পর মেয়েটার হুঁশ হয়েছে যে তার ফোনটা রিসিভ করে কথা বলতে হবে। ফোনটা রিসিভ করে কানে নিয়ে চুপ করে আছে আস্থা। হৃদয় চুপ করে আছে। দু প্রান্তে শুধু নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। দুজনেই তাদের নীরবতাকে অনুভব করছে। একটা সময় পর হৃদ নিজের চোখ জোড়া বন্ধ করে প্রিয়তমার নিঃশ্বাসের শব্দ উপভোগ করছে। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরেই হৃদ বলল, হাতের মাঝ বরাবর যে ডিজাইনটা, সেখানেই আমার নামের অক্ষর লুকিয়ে আছে। আস্থা কিছুটা হতভম্ব হলো। সে হাপিত্যের সুরে বলল, আপনি কিভাবে বুঝে ফেললেন? আমি তো অনেক লুকিয়ে, যেন কেউ সহজে না বুঝতে পারে সেভাবেই লিখেছিলাম। আমার শোক পাখিটা আমাকে একটা ছবি দিয়ে নিজের নাম বের করতে বলেছে। সেটা আমি পারবো না, এটা তো হতেই পারে না। ঢং। আস্থার অভিমানের কণ্ঠে কথা বলাটা হৃদের বেশ ভালো লাগে। তার কাছে খুব উপভোগ করার বিষয় আস্থার অভিমান করাটা। সে তো চায় আস্থা প্রায়ই অভিমান করবে আর সে অভিমানটা ভাঙাবে। হৃদ হালকা শব্দ করে একটু হাসলো, অতঃপর বলল, শোক পাখিটা রাগ করেছে বুঝি? স্বাভাবিক নয় বুঝি? যাক, ভালোই হলো। আমার অভিমান করাটা বুঝি ভালো? কি ভালোই তো ভাবে? আমি তো তোর অভিমান ভাঙাতে চাই, কিন্তু তুই তো অভিমানই করিস না। ধুর, এটা আমার ভাল লাগে না। আপনি হয়তো প্রথম পুরুষ যে চায় তার প্রিয়তমা অভিমান করুক। মিস করেছিস? মোটেই না। যা মিথ্যুক। আপনি করেছেন? মিস করার সময়ই পাইনি। আপনি যান, ঘুমান রাখি। আমার অনুমতি ছাড়া একবার ফোনটা কেটেই দেখ কি করি। কি করি মানে? কর, তারপর দেখাচ্ছি। গম্ভীর অথচ শীতল কণ্ঠে বলা হৃদের এই কথাগুলো হুমকি স্বরূপ। আস্থা জানে এই ছেলের মতি গতি বেশ সুবিধার নয়, যে কোনো কিছু একটা করে বসতে পারে, তাই তার সাথে একদম বিরোধিতা করা যাবে না। আস্থা চুপচাপ ফোনটা কানের কাছে ধরে আছে, ফোনটা রাখছেও না, কথা বলছে না। হৃদ আবারও বলতে শুরু করলো। সে আর্দ্র কণ্ঠে বলল, তখন আমাকে উকিঝুঁকি দিয়ে দেখছিলি কেন? তোর জন্য তো আমার শ্বশুর আব্বা বিরক্ত হচ্ছিল। আমি কি আব্বুকে বিরক্ত করেছি নাকি? তুই আমাকে বারবার লুকিয়ে লুকিয়ে দেখছিলি, এতে আমি ডিস্ট্র্যাক্ট হচ্ছিলাম, তাই আরো অসুবিধা হচ্ছিল। আমি মোটে উকি ঝুঁকি দিয়ে দেখছিলাম না। সেটা তো আমি দেখেছি, একটুর জন্য ধরা খেলাম না। হৃদ ভাই, সবাই যখন বিষয়টা জানবে অনেক সমস্যা হবে। তুই পাশে থাকলে সকল সমস্যায় আমি নিমিষে সমাধান করতে পারবো। আবার সবার কথা শুনে আমাকে ছেড়ে দেবেন না তো? একবার যখন তোকে ভালোবেসেছি তখন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার তোকেই লাগবে, ছাড়ার তো প্রশ্নই আসে না। সত্যি? যেখানে তোকে ছাড়া বাঁচা অসম্ভব সেখানে তুই একথা বলছিস? তুই এখন ভালোবাসার পাশাপাশি কর্তব্য আমার, আর আমি আমার কর্তব্য সঠিকভাবে পালন করি, তা তুই জানিস। হৃদের কথায় আস্থা কিছুটা স্বস্তি পেল। মুখে কিছুটা লাজুকতা পরিলক্ষিত হলো। মুখে লাজুক ভাব নিয়ে বলল, আজ সারা দিন আপনার কথা আমার মনে পড়েছে। যখন যখন মনে পড়েছে কি করেছিস? আপনার রুমে গিয়ে আপনার জামা জড়িয়ে ধরে বসেছিলাম। কেন? আমার খুব ইচ্ছে করছিল আপনাকে জড়িয়ে ধরে বলি আপনাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার দিকে একবার দেখ, তোর অভাবে আমি শেষ। আপনি জলদি চলে আসুন হৃদ ভাই। ভিডিও কলে আয় তো। কেন? তোকে দেখি। দেখে কি হবে? তোর প্রেমে পড়বো আবার। কিভাবে? তোর মায়াবী চোখ যতবার দেখি ততবার আমি তোর প্রেমে পড়ে যাই। তারপর নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, তাই তোকে চুমু খাই। সারাক্ষণ এই সবই চিন্তা করেন? কি করব, তুই তো আমার চিন্তা চেতনায় সারাক্ষণ বিরাজ করিস।
আমার অস্তিত্বে তোর বিচরণ, আমার হৃদয় ও মস্তিষ্ক দুটোতেই তোর রাজত্ব। আমার আখি যুগলে বিরাজ করছেন আপনি, ঘুমের ঘোরে রাজত্ব করছেন আপনি। আমার মস্তিষ্কে বিচরণ চলে সারাক্ষণ আপনি আমার সব কথায় ছলে লুকায়িত থাকেন। আমার দিন ও রাত সর্বদা আপনার অস্তিত্ব পরিলক্ষিত হয়। তোকে ছাড়া আজকের দিনটা আমার একটু ভালো যায়নি রে, বড্ড ক্লান্ত লাগছে তোকে ছাড়া। খুব দ্রুত কাজ শেষ করে চলে আসুন হৃদ ভাই। এতটা কাছে কিভাবে চলে আসলি? তোকে ছাড়া যে সব কিছুই বিষণ্ণতা লাগে। নিজের রুমে শুয়ে শুয়ে রিলস দেখছে আফরা। তার মনটা খারাপ, তাই রিলস দেখে নিজের সময় পার করছে মেয়েটা। প্রিয় মানুষকে মিস করা এক ধরনের গভীর আবেগ। যখন একটা মানুষ আমাদের জীবনে তার গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং সে হুট করে উধাও হয়ে যায়, তখন আমরা আরও বেশি করে মনে করি তাকে। আফরা ও নিহানকে বেশ মিস করছে। আজ সারাদিন ছেলেটার সাথে কথা হয়নি। সে জানে নিহান কাজে চাপে আছে, তবে তাই বলে কি তাকে একটা বারও ফোন করার ফুরসত হয়নি? হয়তো হয়নি, হলে তো তাকে ফোন করতোই। আফরা এখন আর নিহানের সাথে কথা না বলাটা সহ্য করতে পারছে না। সে তো কয়েকবার সকালে ফোন করেছিল, তাই এখন খানিকটা অভিমান করে সে আর তাকে ফোন করবে না। কিন্তু নির্লজ্জ এই হায়াহীন মনটা যে তাকে বড্ড মিস করছে। আপাতত আফরা নিহানকে মনে করতেই চাচ্ছে না, কিন্তু বারবার মনে করছে। তাই নিহানের কথা নিজের মস্তিষ্ক থেকে বের করতেই সে রিলস দেখছে। একটার পর একটা দেখতেই আছে, তবু তার মস্তিষ্কে তার কথাই প্রবাহিত হচ্ছে। একদম হুট করে আফরার ফোনে নিহানের কল আসলো। তার চক্ষুদয় ফোনের স্ক্রিনে স্থির হয়ে আছে। অবশেষে তাকে ফোন করেছে ছেলেটা, কিন্তু চট করে আফরার অভিমান হলো। এক রাশ অভিমান তাকে জড়িয়ে ধরলো। সারাটা দিন পর বুঝি তার কথা মনে পড়ল। সারাদিনে কি একবারও সে তাকে একটু ফোন করতে পারেনি? একটু কথা কি দিনের মধ্যে বলা যেত না? নিজের অভিমানকেই প্রাধান্য দিয়ে আফরা ফোনটা রিসিভ করে না। তবে তার সেই অভিমান বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। নিজের মনকে সে মানাতে পারে না, তাই ফোনটা রিসিভ করে কানে নিয়ে চুপ হয়ে আছে। এটা নিহান বেশ বুঝেছে যে তার ফুলটা অভিমানে জর্জরিত। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বলল, হৃদ নেই, সব কাজ একা করতে হচ্ছে। এখনও বাড়ি যায়নি, রাত 12টা পেরিয়েছে। সেই কখন দুপুরে ঠিকমতো খেতে পারিনি। এগুলো জানার পরও অভিমান করে থাকলে আর কিছু বলার নেই আমার। এইভাবে বলার পর কি আর অভিমান করে থাকা যায়? না, যায় না তো। তাই আফরাও আর রাগ করে থাকতে পারল না। কণ্ঠস্বর নরম করে অভিমানী কণ্ঠে বলল, আপনি সারাদিন আজ আমার খবর নেননি, এখন বুঝি মনে পড়েছে আমার কথা? সারাক্ষণই তোমার কথা মনে পড়েছে, কিন্তু কাজের দায়বদ্ধতার জন্য কথা বলতে পারিনি। জিসান ভাইকে দিয়ে কি কাজ করা যেত না? হৃদের কাজটা আমরা দুজনেই ভাগাভাগি করেছি, সাথে আমার ভাগের কাজও তো আছেই। ঢং। সবটা জানার পরও কি ঝগড়া করবে? আমি কি শুধু ঝগড়াই করি, ভালোবাসি না বুঝি? বসো তো। তাই তো ক্লান্ত শরীরটা নিয়ে বাড়ি না গিয়ে সে কখন থেকে প্রিয়তমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি। মানে? নিচে আসো। কি বলছেন? কেউ দেখ। চুপ। আমি কত কষ্ট করে এসেছি, এখন নিচে তুমি না আসলে উপরে আমি চলে আসব। আরে না। তাহলে নিচে আসো প্লিজ। ওকে, আমি আসছি। না। আচ্ছা, একটু সময় দিন, আমি আসছি। কুইক। বেশ কয়েক মিনিট পর আফরা মাথায় একটা ওড়না দিয়ে নিচে আসে ধীর পায়ে। এসে আগে চারিপাশটা ভালোভাবে দেখলো। চারিপাশে কেউই নেই, যে যার মতো ঘুমাচ্ছে। এতে যেন কিছুটা স্বস্তি পেল আফরা। অতঃপর সে আস্তে আস্তে বাড়ির সদর দরজাটা খুলে বাইরে চলে গেল। আফরা কিছুটা সামনে আসতে দেখলো নিহান তার সাদা গাড়িটায় হালান দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার দিকেই। ছেলেটা হয়তো এতক্ষণ যাবৎ তারই অপেক্ষায় পথ চেয়েছিল। আফরা একটু কাছে আসতে নিহান আফরার এক হাত ধরে হ্যাচকা টান দিয়ে আফরাকে নিজের বাহুবন্ধনে নিয়ে আসে। হয়তো তেমন হওয়ায় আফরা কিছুটা ঘাবড়ালো। খানিকটা সময় নিল, অতঃপর আর্দ্র কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন। নিজেকে যে আটকানো যাচ্ছে না জান। কিসব বলছেন বাচ্চাদের মতো? ম্যাচিউর হন। অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারাই বুঝি ম্যাচিউরিটি? যদি তাই হয় তাহলে আমি ম্যাচিউর হতে চাই না। আমি তা বলিনি, কিন্তু কিন্তু কেন? আমার কাছে আসতে তোমার দ্বিধা কেন? আমাদের বিয়ে হয়নি তাই?
তোমার নীরবতায় বলছে যে তাই। ঠিক আছে, তাহলে চলো বিয়ে করি। দেখুন, এমন না বলে কই বিয়ে আমি করতে পারবো না। আমার ভাইটা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, আপনারা তার সঙ্গ দিয়েছেন। যা করেছেন এখন তো কেউই বাড়িতে বলতে পারছেন না। আমার ভাইটাও বলেছে সে নাকি সঠিক সময়ে বলবে, কিন্তু এই সঠিক সময়টা কখন আসবে তা কি জানেন? বাড়ির মধ্যে কি হচ্ছে কিছুই তো জানেন না, আমরাও ঠিকমতো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি আম্মুকে পাঠাবো। নিহানের কথার কোনো প্রত্যুত্তর করে না আফরা। কিছুক্ষণ নিহানের বাহুতে স্তব্ধ থেকে সে ধীরে তার থেকে সরে চলে যেতে নিলেই নিহান তাকে আবার হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে। আফরা এমনটা আবার করায় নিহানের দিকে তাকায়। দুজোড়া আঁখের মিলন হয়, একে অপরকে দেখতে তারা বিভোর। নিহান বেশ আবেগী চোখে আফরার দিকে তাকিয়ে এক গভীর অনুভূতিতে দুজন মানবী আবদ্ধ হয়ে আছে। কেউই চোখ সরাচ্ছে না। দুজনেই হয়তো দুজনের চোখের ভাষা বুঝতে পারছে, তাই হয়তো তারা মুখে কিছুই বলছে না। তাদের অনুভূতি নীরবতাতেও প্রকাশ পাচ্ছে। তবে কি তারা দুজনের কেউই জানে তাদের দুজনকে হুট করে কেউ একজন দেখে সেটাতে স্তব্ধ হয়ে গেছে? বেশ কিছুক্ষণ নিজেদের অব্যক্ত অনুভূতিগুলো প্রকাশ করলো হৃদু আস্থা। প্রিয় মানুষ দূরে থাকলেই হয়তো তার উপস্থিতিটা বেশি প্রয়োজন বোধ হয়। নিজের খুব একা অনুভব হয়, সব কিছুতেই যেন একাকিত্ব বিরাজ করে। আস্থার এত আবেগে হৃদেরও আজ বেশ আবেগফুলতা লক্ষ্য করা যাচ্ছে। সে তো বুঝতেই পারেনি যে সে যতটা ভেবেছিল আস্থা তার থেকেও বেশি তার প্রতি দুর্বল। তাকে অসম্ভব ভালোবাসে মেয়েটাকে সে বেশ কিছু কথা বুঝিয়েছে। একদিনে যদি এমন করে তাহলে কি করে হবে? কাজ না করলে বইয়ের প্রয়োজনীয় জিনিস কিভাবে সে এনে দেবে এসবই বুঝিয়েছে। তবে মস্তিষ্ক বুঝলেও অবুঝ মন যে মানে না, তাই সে আবারও হৃদকে কিছুটা বিষণ্ণ স্বরে বলল, আপনি না থাকলে মনে হয় কিছুই নেই, সব থেকেও কিছু নেই মনে হয়। সবার ভেতরেও একাকিত্ব অনুভব হয়। কেন মনে করছিস আমি দূরে? আমি তো তা মনে করি না। নিজের কাছে মনে করলে আমাকে নিজের কাছেই অনুভব করতে পারবি। হয়তো হৃদের কথায় সত্যি সে মনে করেছে না যে আস্থার থেকে সে দূরে অবস্থান করছে। হয়তো সে এই দূরত্বটা মেনে নিতে পারছে না, তাই তো তার কানে বেজে উঠছে ক্ষণে ক্ষণে যার কথা ভাসে মেঘলা বাতাসে। তবু সে দূরে তা আমি মানি না, জানি না কেন তা জানি না। প্রভাত হচ্ছে নতুন দিনের সূচনা। এ সময় সব কিছুতে শান্তিপূর্ণতা বিরাজ করে। এ সময় প্রকৃতি নতুন রূপে সেজে নতুন দিনের সূচনা করে। ভোরের আকাশে হালকা নীলচে আলো ছড়াছড়ি করতে কিছুটা ব্যস্ত হয়। ধীরে ধীরে পূর্ব দিগন্তে সূর্যি মামার আবির্ভাবের আভাস দেখা যায়। বাতাস থাকে হিমেল, যাতে পরিলক্ষিত হয় ঠান্ডা ও নির্মলতা। সব কিছু মিলিয়ে ভোরটাতে এক স্নিগ্ধতা বিরাজ করে। অনেকে এই সময়টা বেশ ভালো করে উপভোগ করতে পারে, হৃদয়ে ছুঁয়ে যায় এরূপ মনোমুগ্ধকর পরিবেশ। আবার অনেকে আছে যারা তাদের ঘুমের জন্য এরূপ পরিবেশের সাথে মোলাকাতি করতে পারে না। এই যে প্রথমটা মেঘের সাথে গেলেও দ্বিতীয় বর্ণনাটা যায় চৌধুরী বাড়ির মেয়েগুলোর সাথে। ম্যাঘ সেই সকালে ফজরের সময় ঘুম থেকে উঠেছে। আজ তার সাথে রিজবানও উঠেছে। যদিও রিজবান ম্যাঘের সাথে উঠে নামাজ পড়ে আবার ঘুমায়, কিন্তু আজ সে আর ঘুমায়নি। রিজবান নামাজ শেষে যায় নামাজে বসে মেঘের সাথে সে কথা বলছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মেঘের লেপ্টে বসা অবস্থাতেই রিজবান তার উরুর উপর নিজের মাথা রেখে শুয়ে পড়ে। ম্যাঘ নিজের দু হাত দিয়ে স্বামীর মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বেশ গল্প করতে থাকে। দুজনের মধ্যে বেশ ভাব হয়েছে, যা পরিলক্ষিত সবার মাঝে। এই তো সেদিন যখন রিজবান মেঘের অতীতের কথা শুনলো, তার নিজের উপর কতই না রাগ হলো। সে প্রথমে মেঘের সাথে বাজে ব্যবহার করেছিল, এটাতে সে নিজেই লজ্জিত। কিন্তু ম্যাঘ তাকে বুঝিয়েছে যে এতে তার কোনো দোষ নেই। প্রথম দিকে সবকিছুই বেশ অগোছালো ছিল, তখন সেও রিজবানকে মন থেকে মানতে পারেনি। তারও রিজবানকে স্বামী হিসেবে মানতে সময় লেগেছিল। তাছাড়া মেঘের বিয়ের আগে যা হয়েছে এতে তো তার দোষ নেই, আর সে তো এখন আর সেখানে যায় না। তার চাচার সাথে শুধু একটু আধটু কথা বলে, এতে তো সমস্যা নেই। অনেক কিছু বোঝানোর পরেই ভদ্রলোক সব কিছু বুঝেছে। আস্থা ঘুমে বিভোর, গভীর ঘুমে মত্ত মেয়েটা। হবে নাই বা কেন? আজ 3 দিন হলো হৃদ বাড়ির বাইরে। প্রথম দিন আস্থার মন খারাপ থাকলেও রাতে যখন হৃদের সাথে কথা বলেছিল তখন গিয়ে মেয়েটার মন ভালো হয়েছে।
এখন তো রোজ রাতে হৃদের সাথে কথা হয়। দিনের বেলা ব্যস্ততা থাকলেও রাতটা আস্থার জন্য বরাদ্দ করা। সারা রাত দুজনে কথা বলে। দিনের বেলা ঠিক কি কি হয়েছে তাদের সাথে তা নিয়ে তাদের যত আলাপ আলোচনা। ঘুমের ঘোরে আস্থা উপলব্ধি করতে পারছে যে তাকে কেউ ধাক্কা দিয়ে দিয়ে ডাকছে, কিন্তু ঘুমের গভীরতার জন্য সে ঠিক মতো ঠাউর করতে পারছে না কিছুই। পারবে বা কিভাবে? মেয়েটা তো সারা রাত হৃদের সাথে কথা বলে আজানের সময় একটু আগেই ঘুমিয়েছে। আফরা তাকে সে কখন থেকে ডাকছে, কিন্তু মেয়েটা আর কোনো সারা শব্দ নেই। এবার বেশ বিরক্ত হলো আফরা। আজকে 3 দিন যাবৎ তার সাথে বাড়ির মানুষের আচরণ বেশ অস্বাভাবিক। সে কিছুই বুঝছে না সবাই তার দিকে এমন করে কেন তাকাচ্ছে, তা সে জানে না। শুধু তাকানোতে সীমাবদ্ধ থাকলে হয়তো কিছুটা মানা যেত, কিন্তু সুমি বেগম ও রিসান সাহেব তো মেয়ের সাথে ঠিক মতো কথা বলছে না। রিসান সাহেব গম্ভীর মুখে কিছু একটা বললেও সুমি বেগম সেটাও বলছে না। এ দুঃখে আফরার কিছুই ভালো লাগছে না। আজ দুজনের কেউই কলেজে যায়নি, যাবে বা কি করে? আস্থা রাতে কথা বলতে বলতে রাত পার করেছে। এখন 9টা বেজে 48, কিন্তু সে এখনো ঘুম থেকে উঠতে পারেনি। এমনটা নয় যে মেয়েটা চেষ্টা করেনি, বেশ কয়েকটা অ্যালার্ম দিয়ে রেখেছে ফোনে। কিছুক্ষণ পরপর তা বেজে উঠেছে নির্ধারিত সময়ে, কিন্তু প্রতিবারই মেয়েটা তা বন্ধ করে ঘুমিয়েছে। আফরাও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। রাতে সে নিহানের সাথে কথা বলার জন্যই জেগেছিল, কিন্তু কথা আর বলা হয়নি। হৃদ না থাকায় ছেলেটা তাকে সময় দিতে পারছে না। এখন আফরা বুঝতে পারছে যে তার ভাইটা কতটা পরিশ্রমী, যে সে না থাকায় সবার মাঝে ব্যস্ততা দেখা যাচ্ছে। এই যে হৃদের অ্যাসিস্ট্যান্ট জিসান, যাকে এবারের সবাই নিজেদেরই মনে করে, তাকে দিয়েও এখন কিচ্ছু করানো যাচ্ছে না। জিসান প্রায় এসে সবার সাথে দেখা করে যেত, কারো কোনো হেল্প লাগলে করতো। এই তো বেশ কিছুদিন আগেও সে হৃদের থেকে ছুটি নিয়ে তারই বাবার সাথে অর্থাৎ রিসান সাহেবের সাথে একটি বিজনেস ট্যুরে ছিল। ছেলেটা যথাসম্ভব চেষ্টা করে এবারের পুরুষদের সাহায্য করার। করবে না বা কেন? সে ছোট্ট থেকে চেয়েছে এবারে সবার জন্য কিছু করতে, কিন্তু পারেনি। জিসান হচ্ছে রিসান সাহেবের একটি বন্ধুর ছেলে। যখন জিসানের বাবা অসুস্থ হয় তখন রিসান সাহেব তার সর্বোচ্চ দিয়ে তাদের সাহায্য করেছে। তাই জিসান চায় তাদের যে কোনো কিছুতে যাই হোক না কেন সে তাদের পাশে থাকবে। এমনিতেও সে ছোট থেকে হৃদকে পছন্দ করত, তার সাথে বন্ধুত্ব করতে চাইতো। একটা সময় পর তাই হয়েছে। তাই তো নিজের সব কিছু জিসান ও নিহানের ভরসাতেই ছেড়ে দিয়েছে হৃদ। সে জানে যে তারা দুজনের কেউই তার বিশ্বাস ভাঙবে না। জিসান হৃদের সাথে কথা বলে সব করছে। অপরদিকে হৃদ ও বাবার কাজের পাশাপাশি নিজের কাজটাও কিছুটা দেখছে। অপরদিকে প্রেয়সীর কত অভিমান, কত অভিযোগ তো আছেই, সেটা তো তাকেই দেখতে হচ্ছে। রাতে কথা বলে সারা দিন কাজ করছে, এই জন্য ছেলেটার শরীরটাও বেশি ভালো যাচ্ছে না, একদমই বিশ্রাম করতে পারছে না সে। জিসান ক্ষণে ক্ষণে হৃদকে ফোন করে জানতে চায় যে কখন কি করবে। কোনো ফাইলে কাজ করলেও হৃদকে বারবার দেখাচ্ছে যে ঠিক হয়েছে কিনা, কোনো কিছু সে পরিবর্তন করবে কিনা, এসব নিয়েই তারা ব্যস্ত। নিহানটাও একই কাজ করছে। এই তো সেকাল সন্ধ্যাতেই আফরাকে বলেছে যে রাতে কাজ থেকে একটু ফ্রি হলেই ফোন করবে, কথা বলবে। তাই তো আফরা মেয়েটা সারা রাত জেগেছিল, ঘুম তাড়ানোর জন্য রিলস দেখেছে। আফরার অবসর সময়ের সঙ্গেই হচ্ছে রিলস দেখা। প্রায় মধ্যরাতে নিহান আফরাকে একটা মিসড কল দেয়, সাথে সাথে আফরা কল ব্যাক করে। এতে নিহান বেশ অবাক হয়। এত রাত পর্যন্ত মেয়েটা শুধুমাত্র তার জন্যই অপেক্ষা করেছে বুঝতে পেরে নিজের উপরেই রাগ হয়। রাগের মাথায় সে নিজেই হাতেই আঘাত করে বসে। এতে প্রিয়তমার অভিমান হয়। সে তো তাকে কিচ্ছু বলেনি, তাহলে নিহান কেন এমন করবে? আফরা তো জানে যে তারা কাজে বিজি থাকে, তাহলে ছেলেটা কেন এমন করছে? অবশেষে দুজনের রাগ অভিমান ভাঙায়। মিষ্টি মধুর কথাতে লিপ্ত হয় দুজন। বেশ কিছুটা সময় কথা বলে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। আফরা সে কখন থেকে আস্থাকে ডাকছে, মেয়েটা করে আবার ঘুমিয়ে পড়ছে। আফরার এখন আর সহ্য হচ্ছে না। একে তো তার সাথে সবাই কেমন যেন করছে, আবার কাল রাতে জানতে পেরেছে তাদের একমাত্র ফুপু অর্থাৎ নিহানের আম্মু, তিনিও নাকি নিহানের সাথে ঠিক মতো কথা বলছে না। নিহান যাই বলে তাতেই যেন তার ঝাঁজ লাগছে। আফরাতে বেশ চিন্তিত। অন্য সময় হলে তো হয়তো তার এত টেনশন হতো না, কিন্তু একই সাথে দুবারতেই আচরণের পরিবর্তনে সে বেশ ঘাবড়ে আছে।
তাই তো আস্থাকে বলতে এসেছে মেয়েটাকে না বলা পর্যন্ত সে শান্তি পাবে না। বেশ কিছুক্ষণ ডাকার পরও না উঠায় আফরা খাটের পাশে রাখা ছোট্ট ছোট্ট টি টেবিলে রাখা পানির গ্লাসটা নিয়ে এক গ্লাস পানির সযত্নে আস্থার মুখে ঢেলে দিল। আস্থা যেন এতে ঘাবড়ে গেল, হতভম্ব হয়ে লাফ দিয়ে উঠে বসলো। মুখ মুছে আফরাকে দেখলেও সে বুঝতে পারল তার সাথে ঠিক কি হয়েছে, তাই সে বেশ তেতে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, সমস্যা তোর? সমস্যা সাইডে রাখ, তুই ওঠ। আর একটু ঘুম। 10টা বাজে। হ্যাঁ কি? আস্থা লাফ দিয়ে শোয়া থেকে বসে পড়ে। আবার কিভাবে এত দেরি হলো তার মাথাতেই আসছে না। তার তো মনে হচ্ছে 5 মিনিট আগে এসে ঘুমিয়েছে, এর মধ্যে এতটা সময় পার হলো কিভাবে, এটা তার মাথাতেই ঢুকছে না। আফরার দিকে থতমত খেয়ে তাকিয়ে আছে বসে বসে। আফরা আস্থার এরূপ অবস্থা দেখে বিরক্ত মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করলো, অতঃপর বলল, তুই একটু ওঠ প্লিজ, আমার জরুরি কথা আছে তোর সাথে। কি কথা? বলবো, যা আগে ফ্রেশ হয়ে আয়। চাচ্ছি, কিন্তু নুহাকে বলেছিস যে আজকে আমরা যাব না? বলেছি, যা তুই এখন। আচ্ছা। আস্থা এবার ধীরে সুস্থে উঠে ওয়াশরুমের দিকে যাচ্ছে। আফরা এটা তো বিরক্ত, মেয়েটা এত অলস, কি বলবে সে। এখন গেছে ফ্রেশ হতে, আধা ঘন্টা তো নিয়ম অনুযায়ী সে ব্রাশই করবে। আফরার আর কি করার, বেচারি বসে থাকবে আর এই অলস মেয়েটার জন্য অপেক্ষা করবে। নুহা আজ সকালে নিজে থেকে ঘুম থেকে উঠেছে। সকালের ঘুমটা অনেক পছন্দের নুহার কাছে। তার কাছে সকালের ঘুম মানিয়ে হচ্ছে আরামদায়ক ঘুম। সে সকালের ঘুমটাকে অসম্ভবভাবে উপভোগ করে থাকে। নিজে থেকে নুহা ঠিক কবে ঘুম থেকে উঠেছে এটা কারোরই হয়তো সঠিক মনে নেই, তবে আজ সকালে নিজে থেকে ঘুম থেকে উঠে নিজে বেশ খুশি। তবে এই সকালে ওঠারও যথাযথ কারণ আছে। কাল রাতে আফরা তাকে জানিয়ে দিয়েছে যে তারা দুজন আজ কলেজে যাবে না। গতবার তাকে না বলে ওরা কলেজে না যাওয়ায় আফরারও আস্থাকে বেশ কথা শুনিয়েছে নুহা। শোনাবে নাই বা কেন, মেয়েটা তো তাদের জন্য একটু কলেজে যায়, নয়তো লেখাপড়ার প্রতি তার কোনো তেমন ইন্টারেস্ট নেই। ওই দিনটা নুহার কলেজে একটু ভালো লাগেনি, তবে বের হওয়ার পর শুভকে দেখে তার সাথে সময় কাটে মেয়েটার সেদিনটা বেশ চমৎকার কেটেছিল। আজও নুহার সাথে শুভর দেখা হবে, কেননা কাল রাতে নুহাই শুভকে জানায় যে সে কলেজে যাবে না। তাতে শুভ তাকে বলে, কেন যাবে না? নুহা মিনমিনিয়ে বলে, আফরাও আসতে যাবে না যে? ওরা না গেলে তোমার কি, তুমি যাবে? না প্লিজ, আমি যাব না, আমার ওদের ছাড়া ভালো লাগে না ক্লাসে। আমার একটু কাজ আছে তোমার কলেজের, সেদিকে ভেবেছিলাম তুমি গেলে হয়তো দেখা হবে। শুভর অমন কথায় নুহা কিছু বলে না, সে কথা ঘুরিয়ে অন্য কথায় মত্ত হয়। নুহা ভেবেছে যে সে শুভকে জানাবে না যে সে কাল কলেজে যাবে। হুট করে দেখা হওয়ার মজাই আলাদা, যেটা নুহা বেশ করে অনুভব করতে চায়। এই তো সেদিন হুট করে দেখা হলো, তখন নুহার হৃৎপিণ্ডটা উচ্চ গতিতে চলতে থাকলো। একরস অদ্ভুত অনুভূতি তার হৃদয় জুড়ে গভীর সমুদ্রের স্রোতের ন্যায় বইতে থাকলো। সে চায় সেই অনুভূতিটা শুভ অনুভব করুক। সেদিন তো নুহা হুট করে দেখায় এমন হয়েছে, আর সে চায় শুভ হুট করে তাকে দেখে এমনটা অনুভব করুক। তাই তো শুভকে কিচ্ছুটি জানায়নি, নিজে নিজে তৈরি হয়ে লক্ষ্যে মেয়ের মতো নাস্তা করে সকাল সকালে নুহা বের হয়েছে। এতে তার মা রাবেয়া বেগম বেশ অবাকই হয়েছে, তবে খুশি হয়েছে ভদ্রমহিলা। ছেলের জন্য ইদানিং যে টেনশনে আছে তা বলার বাহিরে। ছেলের ব্যাপারে সে সিদ্ধান্ত নিতে পারছে না, তবে এই মুহূর্তে মেয়ের সুগতি হয়েছে দেখে কিছুটা আশ্বস্ত লাগছে। তার যে যাক, একদিক দিয়ে তো ভালোই যাচ্ছে। আজ 3 দিন যাবৎ রাবেয়া বেগম ছেলের সাথে ঠিকমতো কথা বলছে না, তার যথেষ্ট কারণও আছে। ছেলের নামে যা শুনেছে তা সে মানতে পারছে না। তার ছেলেটাকে শেষ কত সহজ সরল ভাবতো, তার সেই ছেলেটার পেটে পেটে এত তা সে বিশ্বাসই করতে পারছে না। ছেলেটা অফিস করে সোজা আসে, মুখটা তখন কত মলিন লাগে। নিজের কিছুটা রাগ ও অভিমানের জন্য ছেলের সাথে কথা বলছে না, তবে তার এরূপ মলিন মুখ দেখে নিজেকে কিছুটা স্বার্থপরও মনে হচ্ছে। ছেলের সাথে কথা না বলে যে সেও ভালো নেই। নিহানেরও বেশ কষ্ট হচ্ছে তার মা কেন তাকে ইগনোর করছে এটা ভেবে। সে জানে না এমনটার কারণ কি। এ পৃথিবীতে তার মা ছাড়া তো আর কেউ নেই। সে তো চায় না তার মা কষ্ট পাক কোনো বিষয়ে,
একটু বড় হতেই বাবাকে হারায় নিহান। চাইলেই তার মা দ্বিতীয় সংসার পাততে পারত, কিন্তু ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সে তা করেনি। যে মা তাদের কথা ভেবে নিজের সুখকে বিসর্জন দিতে পারে, সেই মাকে কি করে কষ্ট দেওয়া যায়? যায় না তো। নিহানও চায় না তার মা কষ্ট পাক, তবে সে ভেবে পাচ্ছে না যে সে এমন কি করেছে যে তার এত নরম মনের মাটা এমন করছে। তাই নিহান সিদ্ধান্ত নিয়েছে আজ অফিস থেকে ফিরে মায়ের সাথে কথা বলবে। সে এমন আচরণ আর সহ্য করতে পারছে না। কলেজে এসে নিজে একটি শখ খেয়ে বসে নুহা। তার মনে হলো সে 440 ভোল্টের একটা শখ খেলো। সে যে অনুভূতিটা শুভকে অনুভব করাতে চেয়েছিল তা সে নিজে অনুভব করছে। শুভ নিজে সকাল সকাল নুহার কলেজের সামনে এসে দাঁড়িয়ে আছে, তার বাইকটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে। শুভকে চমকাতে চেয়ে সে নিজেই চমকে গেছে। হাত পা দুটো যেন হুট করে ঠান্ডা হয়ে গেল নুহার। মেয়েটা হাঁটা ভুলে গেল হয়তো, তাই তো একই জায়গায় সে কখন থেকে দাঁড়িয়ে আছে। শুভ নুহার এমন কাণ্ডে মুচকি হাসলো। নিজে থেকে ছেলেটা ঠোঁটের কোণ প্রসারিত হলো। ধীর গতিতে নুহার সামনে এসে দাঁড়ালো শুভ। নিজের হাতটা উঁচু করে নুহার দুই পাশের বেনি করা চুলগুলো থেকে এক পাশের একটি বেনি ধরে হালকা করে টান দিল। নুহা খানিকটা কেঁপে উঠল। শুভ কিছুটা কাছে এসে হালকা ঝুঁকলো, অতঃপর ফিসফিস করে নুহার কানে মুখে নিয়ে বলল, আমি এদিকে থাকবো আর তুমি তা জানার পর আসবে না, এটা বিশ্বাস করি কি করে বলো বোকা মেয়ে? আমি মোটেও। নুহার আমতা আমতা করে বলা কথার মাঝপথেই থামিয়ে দিল শুভ। তার ঠোঁটে নিজের এক আঙ্গুল রেখে বলল, ইস, আমি জানি বাহানা করবে না। কি জানেন? আমি তোমার প্রতি যা অনুভব করি তুমিও তাই করো আমার প্রতি। উষ্ণ হাওয়া বইছে, গাছের পাতা ধীর গতিতে নড়াচড়া করে যাচ্ছে। সে পাতার ফাঁক দিয়ে রৌদ্র এসে গায়ে লাগছে নুহার। পরিবেশটা বেশ মনোরম। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নুহা। তার অল্প দূরত্বে, যে দূরত্ব দূর থেকে দেখলে মনে হয় না যে দুজনের মধ্যেও দূরত্ব বিরাজ করছে, এরূপ দূরত্বে দাঁড়িয়ে আছে দুজন। শুভর গায়ের ঘ্রাণ সে উষ্ণ হাওয়ার দরুন নুহার নাকের কাছে ভেসে আসছে। বেশ করে উপভোগ করছে এই মুহূর্তটাকে নুহা। কলেজের সামনেই দুজন দাঁড়িয়ে আছে। তাদের আশপাশ দিয়ে অনেক স্টুডেন্ট চলে যাচ্ছে কলেজের ভেতরে। যাওয়ার সময় তারা আর চোখে নুহা ও শুভকে দেখে যাচ্ছে। এটা বুঝতে পেরে কিছুটা অস্বস্তি লাগছে নুহার। তাই সে 2 কদম পিছিয়ে যায় শুভর থেকে। শুভর হয়তো নুহার এরূপ দূরে যাওয়াটা পছন্দ হলো না। সে নুহার দিকে 2 কদম আগাল। এতে নুহা তার ভ্রুদয় কিঞ্চিত উঁচু করলো, অতঃপর সে আরও একটু পিছিয়ে গেল। শুভ এবার আর সামনে না এগিয়ে হুট করে নুহার হাতটা কবজি ধরে তার বাইকের দিকে এগোতে থাকলো। নুহা হয়তো চমকালো, চোখ দুটো একটু বড় হলো। শুভকে আর্দ্র কণ্ঠে বলল, কি করছেন আপনি? আমার ক্লাস আছে। নুহার কথা শেষ করতে দিল না শুভ। সে নুহার দিকে ভ্রু একটু ভাঁজ করে তাকালো। নুহা তখনও শুভর দৃষ্টিতেই তার দৃষ্টি বরাদ্দ করে আছে। শুভ নুহাকে বাইকের সামনে নিয়ে দাঁড় করালো, অতঃপর বলল, আজকে ক্লাস করতে হবে না। এখন বাড়িতে গেলে আম্মু বকবো অনেক। তোমার ক্লাস যখন শেষ হয় সেই সময়ই তোমাকে বাড়ি পৌঁছে দেব। তাহলে এতক্ষণ কোথায় থাকবো আমি? তুমি সত্যিই বোকা মেয়ে। এই, এখন কি বললাম আমি? এই যে কোথায় থাকবে এতক্ষণ, এটা কেমন কথা? কেমন? আরে বোকা মেয়ে, আমি যেহেতু তোমাকে নিয়ে যাচ্ছি তখন আমার সাথেই থাকবে। কথাটা বলে শুভ বাইকে উঠল। নুহা তখনও সেই স্থানেই দাঁড়িয়ে আছে। শুভ নুহাকে ইশারা করে বাইকে উঠতে বলে। এতে নুহা মিনমিনিয়ে বলে, কোথায় নিয়ে যাবেন? এমন কোনো কথা নয়, চুপচাপ ওঠো, সারপ্রাইজ আছে তোমার জন্য। শুভর কথায় আর কিছু বলে না নুহা। সে চুপচাপ বাইকে বসে, তবে বেশ সংকোচ বোধ করছে তার মাঝে। এই প্রথম কোনো ছেলের সাথে বাইকে বসেছে, এই প্রথম মেয়েটা কলেজে ফাঁকি দিচ্ছে। এটা ভাবতে অদ্ভুত লাগছে নুহার। সে ঠিক কী করছে বুঝতে পারছে না। এই লোকটা তার সামনে থাকলে মাথা কাজ করা বন্ধ করে দেয় নুহার। নুহা চুপচাপ নিজের হাতের উপর হাত রেখে বসে আছে। শুভকে ধরছে না, মাথা নিচু করে আছে। তার হয়তো শুভকে ধরে বসতেই কিছুটা লজ্জা করছে, সাথে সংকোচ বোধ তো আছে। কি করবে মেয়েটা বুঝতে পারছে না। শুভ চুপচাপ বসে আয়নাতে নুহাকে পরখ করছে। নুহাকে ভাবলেশহীনভাবে বসে থাকতে দেখে শুভ স্বাভাবিকভাবে বলল, ধরে বসতে পারো, কিছু মনে করবো না। কথাটা বলে সে হালকা হয়তো হাসলো, যা নুহার চোখে পড়ল না।
নুহা শুভর সম্মতি পেয়ে আস্তে করে শুভর কাছে হাত রাখলো। শুভ এতে হয়তো খুশি হলো, যা তার মুখে স্পষ্ট, কিন্তু হেলমেট পরার জন্য তা কেউ দেখতে পেল না। রাইকার শরীরটা কয়েকদিন যাবৎ ভালো লাগছে না। সব কিছুতেই তার ভালো না লাগাটা কাজ করছে। শরীরটা কেমন তার কাছে একটু ভারী ভারী লাগে। মাথা হুট করে ঝিম ধরে থাকে, আবার হুট করেই ঠিক হয়ে যায়। সাথে মাঝে মধ্যে তার বমিও হচ্ছে। ফারহান রাইকার এমন অবস্থা দেখে আর বসে থাকতে পারছে না। এখনই সে রাইকাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে। এর আগেও মেয়েটাকে বলেছে, তবে সে ফারহানকে বারবার বলেছে যে খাওয়া একটু ব্যতিক্রম হওয়ায় হয়তো বমি হচ্ছে। কিন্তু ফারহান এখন আর রাইকার কথা মানবেই না। সে এক্ষুনি নিয়ে যাবে তাকে। এইমাত্র মেয়েটা বমি করে আসার সময় মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিয়েছিল, যা ফারহানের সহ্য হচ্ছে না। এত সাধনার পর মেয়েটাকে নিজের করে পেয়েছে, তার কোনো কিছুতে অসুবিধা হোক সে তা চায় না। প্রিয়তমার বিষয়ে সে একচুল পরিমাণও ছাড় দেবে না। তাই রাইকার কোনো কথা না শুনে সে ওকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। আফরা খুব অসহ্য অনুভব করছে। সে অনেকক্ষণ আস্থার রুমে বসেছিল। যখন মহারানী বের হয়েছে ফ্রেশ হয়ে, তখন নাফিসা বেগম রুমে আসে দুজনকেই খেতে নিচে যেতে বলে। তাই আর কথা হয় না দুজনের। নিচে এসে খেতে বসে আফরা ও আস্থা। আস্থা খাচ্ছে, তবে আফরা খাবার প্লেটে হাত দিয়ে বসে আছে আর চোখে মায়ের দিকে বারবার তাকাচ্ছে। কি করবে? মাটা হুট করে এমন গম্ভীর হয়ে গেল কেন, তা সে ঠিক বুঝতে পারছে না। আজ সকালেই আফরা যখন খেতে নিচে নামে, তখন সুমি বেগম বলে, 8টা পেরিয়ে গেছে, এখন আর কেউ খাবার পাবে না। কথাটা শুনে আফরার অনেক মন খারাপ হয়েছিল। তার মাটা তার সাথে কেন এমন করছে? এই যে এখন তো ঠিকই খাবার দিচ্ছে। আস্থাকে আর চাচি ডেকেও আনলো কই, তার মা তো করলো না। আফরার কিছু ভালো লাগছে না। মেয়েটা সাহস করে কিছু জানতেও চাইছে না। আফরার ভাবনার মাঝে হুট করে ফোন বেজে উঠল। সুমি বেগম ফোনের পাশেই ছিল। টেবিলে রাখা সুমি বেগমের ফোনটা সে তুলে কানে দিতেই তিনি খুশি হয়ে গেল অপর পাশের কথা শুনে। রায়কা খুবই খুশির সংবাদ দিয়েছে, আর রায়কা মা হতে চলেছে। সুমি বেগম তার নাতনির আগমন হবে এই খুশিতে দিশেহারা। চৌধুরী বাড়িতে যেন হুট করে একরাশ খুশি এসে জমেছে। সবার মধ্যেও খুশি খুশি ভাব লক্ষ্য করা যাচ্ছে। আফরা ও আস্থাও খুশি। দুজনে খালামণি হবে, তারা তো আত্মহারা। সুমি বেগম তখনই রায়কাকে বলেছে যেন তাদের বাড়িতে চলে আসে। ফারহান তখন তার শাশুড়ি মাকে জানায় যে তারা আসবে, তবে আজ নয়। আজ সে এই খুশিটা নিজের প্রিয়তমার সাথে একান্তভাবে উপভোগ করতে চায়। মেয়ে জামাইয়ের কথায় আর দ্বিমত পোষণ করেন না তিনি। শুভ নুহাকে তার বাড়িতে নিয়ে আসে। শুভর মা নুহাকে পেয়ে অসম্ভব প্রফুল্লতা অনুভব করছে। তার ছেলেটা একটা মেয়েকে পছন্দ করে, আর সে তা তার মাকে জানিয়েছে। এতে সে খুশি হবে না? অবশ্যই হবে, কেননা তার ছেলেটা একটা ঘটনার পর কোনো মেয়ের দিকে আজ পর্যন্ত তাকায়নি। কিন্তু এখন সে বলছে যে সে একজনকে ভালোবাসে, তাকে চাই। এতে যেন সে বেশ আনন্দিত। শুভর মা যখন জানতে পেরেছে যে তার ছেলের পছন্দ করা মেয়ে আর কেউ নয়, রাইকার বোন, তখন তিনি সাথে সাথেই তাদের সম্পর্ক মেনে নিয়েছে। রাইকাকে তারা খুব ভালো করে চেনে। বউ হিসেবে রাইকা অত্যন্ত ভালো। তার বোনও তার মতোই হবে এই ভেবেই তিনি রাজি হয়ে গেছেন। নুহা প্রথমে শুভর সাথে তার বাড়িতে এসে বেশ অস্বস্তি অনুভব করছিল, কিন্তু শুভর মায়ের আন্তরিকতায় সে তা ভুলে গেছে। তার সাথে নুহার বেশ আনন্দ লাগছে। এই যে শুভর মা তাকে এত ভালোবাসা দিচ্ছে, এতে তো আনন্দ হওয়ারই কথা। তবে নুহা জানে না যে তাকে এখানে আনার আসল উদ্দেশ্যটা কি। শুভ নুহাকে বলেছে যে তার মায়ের বাড়িতে একা লাগে। সে নাকি তার মাকে বলেছে তার একজন বন্ধু আছে, যেটা সে তার মাকে বলেছে। তাই তার মা তাকে নিয়ে আসতে বলেছে। নুহা ভাবছে যে বন্ধুত্বের জন্যই সে এখানে, কিন্তু মেয়েটা জানে না শুভ তার হবু বউটাকে তার মাকে দেখাতে নিয়ে এসেছে। শুভর মা জানায় মেয়ে পছন্দ হলেই তারা বিয়ের কথা বলবে। নুহা আসার কিছুক্ষণ পরেই জানায় তিনি শুভকে যে মেয়ে তার বেশ পছন্দ হয়েছে। সে কিছুদিনের মধ্যেই তাদের বাড়িতে প্রস্তাব পাঠাবে। নিজের রুমের বারান্দায় বসে আছে আস্থা, তারপর সে আফরা বসা। মেয়েটা তার দুঃখের কথা বলতে এসেছে, কিন্তু এসে দেখেন যাকে সে দুঃখের কথা বলছে সে নিজেই আরো বেশি দুঃখে জর্জরিত। আফরা অনেকক্ষণ আস্থার মুখ ভার করে বসে থাকা দেখে বলল, এত খুশির মাঝে হঠাৎ মন ভার হলো কেন তোর? রাইকাপি আর আমার বিয়ে একই দিনে হয়েছে, এবং বরং
আমারটা কয়েক ঘন্টা আগে হয়েছে। তো কি হয়েছে? রাইকাপের বাবু হচ্ছে, অথচ আমার বিয়ের কথা এখনো কেউ জানেই না। আস্থার আরব কথায় ফিক করে হেসে দেয় আফরা। আফরার হাসির শব্দে রাগি চোখে তাকায় আস্থা। এতে আফরা তার হাসি বন্ধ করে বলে, আচ্ছা সরি, যা তো। শোন, এমন বিয়ে করিসই কেন যে বলতেই পারিস না? আমি তো চাচ্ছি, দেখিস এবার হৃদ ভাই আসলেই বলে দিব। দেখা যাক। নিচ থেকে ম্যাঘ আফরাকে ডাক দেয়, তাই আফরা নিচে যায় ম্যাঘের কাছে। আস্থা সেখানেই বসে বিষণ্ণ মন নিয়ে গ্রিলে হাত দিয়ে আকাশপানে তাকে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে তার মুখ দিয়ে স্পষ্ট স্বরে বের হয়, মনের মাঝে সারাক্ষণ আসেন, বাড়িতে আসেন না কেন? সারাক্ষণ আপনার ভাবনায় আমি শেষ, অথচ আপনি আসেনি না হৃদ ভাই। কথাটা বলে আস্থা রুমে যায়, তখনই তার ফোনটা বেজে ওঠে। হৃদ ফোন দিয়েছে। আস্থা খুশি হয়ে যায়, তার মন থেকে শব্দ আসে। এত মনের মিলন কিভাবে হলো হৃদ ভাই? যখনই মনে করি আপনাকে তখনই আপনি ফোন দিয়ে বসেন। ফোনটা রিসিভ করে হ্যালো বলতে হৃদ বলে, রাইকার কথা শুনেছিস? আস্থা কণ্ঠস্বর ভারী করে বলে, তাহলে মন খারাপ কেন? মন কেন খারাপ হবে? আমি রাইকাপির জন্য খুশি। তাহলে কথায় অভিমান দেখা যাচ্ছে কেন? একই সাথে বিয়ে হলো আমাদের। তো আর কি, রাইকাপির বাবু হচ্ছে, আর আমাদের। কথাটা বলে আস্থা চুপ হয়ে যায়, নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে। হৃদ কিছুটা বুঝতে পেরে অপর পাশ থেকে হাসে। মাথায় তার চলছে দুষ্টুমি, তাই সে আমোদি কণ্ঠে আস্থাকে বলে, কি বল? কিছু না। আমাদের বাসরই হলো না, এটাই তো বলতে চাচ্ছিস? ওটেও না। ছি আস্থু, আমি তোকে ভদ্র লাজুক মেয়ে ভেবেছিলাম, আর তুই কিনা বাসরের কথা বলছিস। আমি কখন বললাম? আর বললেই বা কি, নিজের স্বামীকেই তো বলেছি, তাই না? আস্থার শেষের কথায় হৃদ থমকে গেছে। এখন আর দুষ্টমি করে মেয়েটাকে জ্বালাতে ইচ্ছে করছে না, বরং অসম্ভব ভয়ঙ্কর ভাবে ভালোবাসতে ইচ্ছে করছে তার। আস্থাকে একটু অস্পষ্ট স্বরে হৃদ বলল, এবার আসলেই বাসর করে ফেলবো বউ। আপনি আবারও কি সব বলছেন? চুপ করুন, আমরা অন্য কথা বলি। না, আমি এখন এই কথাই বলবো। অবশ্য রাত হলে বলে বেশি মজা পেতাম। উফ, চুপ করুন। এমনিতেই তো দূরে আছেন, একবার তো খোঁজও করেন না আমাকে যদি সত্যি চাইতেন তাহলে তো তাড়াতাড়ি চলে আসতেন, এইভাবে দূরে থাকতেন না। আমি দ্রুতই চলে আসবো সুখ পাখি আমার। আর কি বললি যে তোকে আমি চাই না? আস্থা কিছুটা ঘাবড়ালো, তবে চুপ করে থেকে হুট করে বলে ফেললো, চান নাই তো? আমি তোকে এমন ভাবে চাই যেভাবে একজন ক্ষুধার্ত খাবারকে চাই। আপনার কথার ইঙ্গিতটাই ভালো না হৃদ ভাই, পরে কথা বলবো, এখন রাখি। কথাটা বলে আস্থা ফোন কেটে যায়। ফোনটা নিজের বুকে চেপে ধরে হাপিত্তেশ গলায় নিজে নিজে বলে, কি নির্লজ্জ লোক, কি ভয়ঙ্কর কথাবার্তা বলছে। কর্তব্য অর্থাৎ দায়িত্ব পালন করা প্রতিটা মানুষের জন্য জরুরি। কর্তব্য যে পালন করে সঠিকভাবে তাকে মানুষ বিশ্বাস করে, তাকে কাজটা করতে দেয়। হৃদকে তার বাবা বিশ্বাস করে পাঠিয়েছে, তাই সে তার বাবার বিশ্বাস ভঙ্গ করবে না। দিন রাত এক করে ছেলেটা কাজ করছে। এত পরিশ্রমের মানে যদি শুধু বাবার কাজ করা নয়, সে দ্রুত সব শেষ করে বাড়ি ফিরতে চায়। এই তো কালকেই হয়তো এখানে তার কাজ শেষ, পরশু সকালে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। হৃদ কাজের ব্যস্ততায় বাড়িতে মায়ের সাথে কথা বললেও বাবার সাথে কথা হচ্ছে না ঠিক মতো। যতটুকু হচ্ছে তা সে শুধু কাজের কথাই বলছে। ছেলেটার বাবার সাথে একদমই বনে না। দুজনে একসাথে হলেই কথার মাঝে তাদের টুকাটুকি হবে, কিন্তু তবু সে বাবার ভক্ত বলা যায়। বাবাকে হয়তো একটু বেশি ভালোবাসে। শুধু যে হৃদ তার বাবাকে ভালোবাসে এমনটা নয়, রিসান সাহেবও ছেলেকে চোখে হারায়, তবে তার সঙ্গোপনে। সে তার ছেলের প্রতি ভালোবাসাটা সবার মাঝে প্রকাশ করতে চায় না। ছেলের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা একটু আধটু লেগেই থাকে দুজনের মাঝে। হৃদ বসে বসে কাজ করতে করতে বোর হয়ে গেছে। জীবনে তার এখন একটু ইন্টারেস্টিং কিছু চাই, একটু অন্য কিছু আসাটা তার অসম্ভব প্রয়োজন। সে কাজ করতে করতে এতটাই মুশগুল ছিল যে দিন রাত কিভাবে পার হচ্ছে জানে না। আপাতত তার মাইন্ডটা অন্যদিকে নিতে হবে, হয়তো কাজে মনোযোগ দিতে পারবে না। তাই কি করবে না করবে এসব ভেবেই বাবাকে কল দিল।
তার বাবাই যথেষ্ট তার মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য। বসে বসে ভালো না লাগায় বাবাকে জ্বালানোটাই তার কাছে উত্তম মনে হয়েছে। তার 7-5 না ভেবে অবিরত ফোন দিয়ে চলেছে। বেশ কয়েকবার ফোন বাজার পর রেস্তান সাহেব ফোন রিসিভ করলো। ফোন কানে নিয়ে বেশ আমোদের স্বরে বলল, হ্যালো। বাব্বা, বেশ খোশ মেজাজে আছো মনে হচ্ছে। থাকাটা কি অন্যায় নাকি? আমি আবার তা বললাম নাকি? কথার ধরন তো তাই বলছে। না, আমি শুধু বলতে চাচ্ছিলাম যে এই বয়সে হঠাৎ এত আমোদে থাকাটা বুঝলাম না। এই ছেলে, এই বয়স বলতে কি বোঝাচ্ছ তুমি? তুমি কি কোনোভাবে আমাকে বুড়ো বলতে চাচ্ছ নাকি? আপনার কি মনে হচ্ছে আব্বাজান? এই শোনো, মোটেও আমাকে বুড়ো বলতে যাবে না, বলে দিলাম। আর এখনও বুড়ো হওয়ার বয়সও হয়নি। সত্যি কি হয়নি? মোটেও না। তাই? এই ছেলে, এভাবে কথা বলছো কেন? কি বলতে চাও কি তুমি? সোজাসুজি বলো। না, 2 দিন পর যার নাতি নাতনি হবে সে যদি নিজেকে এখনো ইয়ং বলে তাহলে আর কি বলার? নাতি নাতনি যাই হোক, তাতে আমার বয়সের সাথে কি? একটা হলে কেউ বুড়ো হয় না। তাছাড়া মেয়ের ঘরের নাতি নাতনি নানা নানুরা কম বয়সেই দেখে ফেলে, বুঝেছ? ও আচ্ছা আব্বুজান, আপনি আগে বলবেন না? কি? এই যে আপনি নানা হওয়ার পাশাপাশি দাদা জানো হতে চাচ্ছেন। এই ছেলে, আমি এসব কখন বললাম? সরাসরি না বললেও তো আপনি ঘুরিয়ে পেঁচিয়ে সেই কথাটাই বললেন। সব সময় এক লাইন বেশি বুঝো। কি করব, তোমারই তো শিক্ষা। একদম অসভ্য কথা বলবে না। আমি মোটেও তোমাকে ওরূপ অসভ্যতামি শেখাইনি। আমি তো তা বলিনি। আমি তো আপনারই ছেলে, আপনার মতো হয়েছি তাই বললাম। তোমার কথায় আমার ডাউট হয়। ছেলে তুমি যে আমার ছেলে। তুমি মনে হয় নিশ্চয়ই হসপিটালের বেড থেকে চেঞ্জ হয়েছ। মোটেও না। এত শিওর হয়ে কিভাবে বলো? যদি সত্যি চেঞ্জ হতাম এতদিনে নিজের সঠিক ছেলেকে খুঁজে ঠিক বের করতেন। তাছাড়া পাল্টিয়ে গেলে খবর ঠিক নিতেন, বারবার বলতেন না। হওয়ার পর আমার বউটাকে জ্বালিয়েছ, এখন আমাকে জ্বালাচ্ছ। কি করব, চৌধুরী বাড়ির রক্ত যে শরীরে। একদম আমার বংশের দোহাই দিবে না। আমার বংশের সবাই অসম্ভব ভালো বুদ্ধিমান। তোমার মতো হাঁটুর বয়সী মেয়ের পিছে কেউ ঘোরেনি। তাই তো আপনি নিজের বউকে দেখে এত পাগল হয়েছিলেন যে দ্বিতীয় দেখাতেই বিয়ে করেছিলেন। আপনার মেজো ভাই বউ ভাগিয়ে নিয়ে এসেছিল, আর ছোটজন তো এমন ছ্যাঁকা খেয়েছিল যে বিয়েই করেনি বহু বছর। রিজওয়ানের বিয়ে হয়েছে। প্রথমে বিয়ে করবে না, কত নাটক, আর এখন বউ ছাড়া কিছুই বোঝে না। তুমি ছেলে নিতান্তই অসভ্য। সভ্যতা কখনো তোমার কাছে ধরা দিবে নাকি সন্দেহ? আমি উচিত বললেই অসভ্য হয়ে যাই, এ কেমন বিচার? তোমাকে বাড়ির মুরব্বীরা আদর করত। তোমার সাথে গল্প করার ছলে কিছু কথা বলেছি, আর এখন তুমি সেগুলো বলে খোঁটা দিচ্ছ। খোঁটা কই দিলাম? তাহলে কি বললে এসব এতক্ষণ? আমাকে হাঁটুর বয়সী মেয়ে নিয়ে বলতে পারলে আমি কি যা ঘটেছে তার কিছু অংশ বিশেষও বলতে পারবো না? এটা তো অন্যায় হচ্ছে আমার সাথে। বেশি বলা বন্ধ করে ফোন কেন দিয়েছো সেটা বলো। ভাবলাম বুড়ো বাপটাকে ফোন দিয়ে তার হালচাল জিজ্ঞেস করি। ছেলে, তুমি আবারও আমাকে বুড়ো বললে। রেসান সাহেব হৃদের কথায় রেগে যাচ্ছে। তার সামনে তার মেজো ভাই রাফসান সবে এসে বসলো। সে মন খুলে কিছু বলতেও পারছে না এখন ছেলেটাকে, আর সেদিকে তার ছেলে বারবার তাকে বুড়ো বলে যাচ্ছে। কি মুসিবতেই না সে পড়েছে। তবে কয়েকদিন পর ছেলের এমন জ্বালানোটা তার বেশ ভালোই লাগছে। ছেলেটা কাজের চাপে এত ব্যস্ত থাকে যে নিজের ব্যক্তিগত জীবনে তেমন সময় দিতে পারছে না। ছেলের সাথে এই খুনসুটিগুলো সে নিজেও বেশ উপভোগ করে। সুমি বেগম রান্নাঘরে সে কখন ঢুকেছে তার ঠিক নেই। মহিলাটা তার মেয়ের পছন্দের যাবতীয় খাবারগুলো রান্নায় মত্ত হয়েছে। শুধু সে এমন করলেও হতো, কিন্তু তাকে পূর্ণ সমর্থন করে যাচ্ছে নাফিসা বেগম। দুজনে মিলে রায়কার জন্য রান্না
তাদের ধারণা এর সময় বাচ্চার মায়ের যা খেতে ইচ্ছে হবে তাকে তাই খাওয়াতে হবে, নয়তো বাচ্চার মুখ দিয়ে অসম্ভবভাবে লুল পড়বে। এক এক মানুষের এক এক ধ্যান ধারণা। তাই তাদের ধারণাটা যে সত্যি নয়, আফরা বা আস্থা কেউ তাদের বোঝাতে পারছে না, কেননা দু বোনেই জানে তাদের বলেও কোনো লাভ হবে না। তাই তারা বসে বসে তাদের মায়েদের কাজকর্ম দেখছে। সুমি বেগম এই সব কিছু মেয়ের জন্য পাঠাবে। এ সময় অনেক কিছু ভালো লাগে, আবার অনেক কিছু ভালো লাগে না। তাই সে চায় মেয়েটা তার কাছে থাকুক, কিন্তু ফারহানটার জন্য মুখ ফুটে কিছু বলতেই পারছে না। আস্থা রান্নাঘরে যায়। যেসব খাবার রান্না করা শেষ সেগুলো বাটিতে সাজিয়ে রাখা। আস্থার নাকে সেই সব খাবারের ঘ্রাণ যেন সে বারবার বলে যাচ্ছে যে তারা কতটা সুস্বাদু। মেয়েটা এমনিতে খেতে একটু বেশি ভালোবাসে, তার উপর এরূপ ঘ্রাণ তো তাকে ক্ষুধার্ত করে তুলছে। মেয়েটা নিজেকে আর সামলাতে পারে না, তাই সে তর্জনী আঙ্গুল দিয়ে খাবারে হাত দিয়ে একটু মুখে পুরে নিল। আহ, কি মজা! কথাটা নিজে নিজেই আস্থার মুখ দিয়ে বের হয়ে গেল। হাতে নাফিসা বেগম ও সুমি বেগম দুজনে তার দিকেই ঘুরে তাকালো। দুজনের চোখ কিঞ্চিত বড় হলো। আস্থা এত জোরপূর্বক একটু হাসি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কাজ মনে হলো কিছুই হলো না। নাফিসা বেগম বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, এত খাওয়া এই মেয়েটা কি বলবো। আস্থা মিনমিনিয়ে বলে, একটু দাও না, কত মজা। চুপ থাকো, এটা তোমার বোনের জন্য, যাও রুমে গিয়ে বসো। পাশ থেকে সুমি বেগম বলল, আচ্ছা থাক না, ওকে বোকা না আসতো, যা রুমে। রাইকার জন্য বক্সে ভরে যা থাকবে তা তো সব তোরাই খাবি। সুমি বেগমের এই কথায় যেন আস্থার মনে অনেক খুশি লাগলো। সে খাবারের বিষয়ে অনেক দুর্বল, কেউ এ বিষয়ে বলে তাকে দুর্বল করিয়ে দিতে পারে। এই যে সুমি বেগম বলেছে যে তাকে এখান থেকে খেতে দিবে, এটা শুনে যেন তার এখন সুমি বেগমকে জড়িয়ে ধরে একটা চুমু দিতে ইচ্ছে করছে। ম্যাঘ নিজের রুমে বসে আছে। কিছুক্ষণ আগে সে রান্নাঘর থেকে এসেছে। রায়কার কথা শুনে ম্যাঘও বেশ খুশি। এ বাড়িতে এসে সে কোনো ছোট মানুষ পায়নি, যারাই তাকে চাচি বলে সবাই বড়, তাই তার ছোট মানুষের অভাব মনে হয়েছে। অনেক যাক, রায়কার বাচ্চা হলে তার ভালোই লাগবে, কিন্তু যখন হঠাৎ মনে হলো যে রায়কার বাবু তো তাকে নানু বলে ডাকবে, তখন আনমনে সে হেসে উঠল। এই তো সেদিন এই বাড়ির বউ হয়ে আসলো, আর এখন সে নানু হবে। বিষয়টা মজার না? ম্যাঘের কাছে তো বেশ মজার লাগছে। ম্যাঘ হাতের কাজ জানে, সে জামা বানানোর পাশাপাশি কুশি কাটার কাজও জানে। ম্যাঘ ভেবে ফেলেছে বাবুর জন্য সে নিজের হাতে অনেক ডিজাইন করে জামা বানাবে, তাকে বিভিন্ন নকশার নকশি কাঁথা তৈরি করে দিবে। তাই তো এখন সে রিজবানকে ফোন করছে, ছেলেটাকে বলবে আসার সময় তার যা যা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলোর লিস্ট দেবে যেন নিয়ে আসে। নুহা নিজের রুমে এসে খাটের উপর জানালাটার পাশে বসে, তার খাটের সাথে একটা জানালা আছে যা দিয়ে সবসময় বাতাস আসে, তাই মেয়েটা সবসময় জানালাটা খোলাই রাখে। শুভদের বাসা থেকে এসে সোজা তার রুমে ঢুকে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেয়। ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা পার হয়ে গেছে, তাই শোয়া থেকে উঠে হাত মুখ ধুয়ে রুম থেকে বের হয়। বাইরে এসে দেখে সবকিছু কেমন যেন নিশ্চুপ। তার মা ও ভাইয়ের মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে বাড়িতে কিছু একটা হয়েছে, কিন্তু ঘুমে থাকায় হয়তো সে শুনতে পায়নি। তার মা ও ভাই দুজনেই মুখোমুখি চেয়ার নিয়ে টেবিলের সামনে বসে আছে। নুহা আস্তে করে দুজনের সামনে দাঁড়ায়, কিন্তু এতে দুজনের কারোরই কোনো হেলদোল হলো না। নুহা হালকা নরম আওয়াজে বলল, কি হয়েছে? নিহান তেতে উঠে চলে যেতে যেতে বলল, জানি না, রুমে যা। নুহা হা হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ এমন করার কারণ কি হতে পারে তা সে বুঝতে পারছে না। নিহান নিজের রুমে গিয়ে দরজাটা সজোরে লাগিয়ে দেয়। নুহা এবার তার মায়ের দিকে তাকায়। রাবেয়া বেগম উঠে নিজের রুমে যেতে যেতে বলে, খাবার খেয়ে নাও, আমার ভাল লাগছে না। নুহাকে কিছু বলতেও দিল না তিনি। নুহা তো তখন শুভদের বাসা থেকে খেয়ে এসেছে, তাই সে এখন খাবে না এটাই বলতে চাইছিল, কিন্তু কোনো ফুরসতই পেল না মেয়েটা বলার। চৌধুরী বাড়ির পুরুষরা ও মহিলারা বসার রুমে বসে বেশ কিছুক্ষণ যাবৎ কিছু একটা নিয়ে আলোচনা করছে। তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে যে তারা খুব গুরুত্বপূর্ণ কিছু একটা নিয়ে আলোচনা করছে। বড়রা কথা বলছে দেখে আফরা ও আস্থা সেখানে যায়নি, তবে দুজনেই দোতলার ব্যালকনি থেকে লুকিয়ে লুকিয়ে তাদের দেখে যাচ্ছে। ম্যাঘ খানিক বাদে
বাদে তাদের দুজনের দিকে তাকিয়ে হালকা হাসি দিচ্ছে। ওদের দু বোনের মাথাতেই ঢুকছে না যে কি হচ্ছে। বেশ কিছুক্ষণ পর রিসান সাহেব কি যেন একটা বলল, উপর থেকে শোনা গেল না, কিন্তু তার বলার পরই ম্যাক উপরে ওদের দুজনের দিকে তাকিয়ে তাদের নিচে আসতে বলল। সময় ব্যয় না করে দুজনেই দ্রুত তাদের নিকটে এসে দাঁড়ালো। রিসান সাহেব ঘাড় ঘুরিয়ে আফরার দিকে তাকায়, অতঃপর তিনি তার স্ত্রীর দিকে তাকায়। সুমা বেগম আফরাকে একটু গম্ভীর হয়ে বলে, কালকে রেডি থাকবে, তোমাকে দেখতে আসবে। মায়ের কথায় যেন আকাশ ভেঙে পড়লো আফরার মাথায়। কি করবে কিছু বুঝতে পারছে না, মস্তিষ্ক যেন অচল হয়ে পড়লো। অক্ষে যুগল দিয়ে নিজে নিজে বাড়িধারা ছুটতে শুরু করলো। কিছুটা সময় পর নিজেকে সামনে নিয়ে আফরা নরম গলায় বলল, তোমরা একবার আমার মতামত নিলে না? তোমার আবার কিসের মতামত? আমরা যা বলবো তাই। কিন্তু রাইকা আপির সময় তো নিয়েছিলে। সুমি বেগম এবার বেশ রেগে গেল। তিনি দাঁড়িয়ে গেল। রিসান সাহেব সুমি বেগমের হাত ধরে তাকে বসালো। সুমি বেগম মুখ অন্যদিকে ঘুরে বলল, একা তো কারো মতো রাত বেড়াতে বাড়ির বাইরে গিয়ে কারোর সাথে দেখা করেনি। এবার যেন আফরার সবটা পরিষ্কার হলো। এতদিন কেন তার সাথে তারা এমন ব্যবহার করছিল তা যেন সে বুঝতে পারলো। এবার কান্নাটা যেন শব্দ হয়ে বের হয়ে আসলো। কান্না করতে করতে হেঁটে গিয়ে বাবার পায়ের কাছে বসলো। দু হাত দিয়ে বাবার হাতের উপর হাত রাখলো। অতঃপর কান্নার অত অবস্থাতেই বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।